সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে লাইক। আমরা দেখব যে বাক্যে কোথায় লাইক কোন ধরনের পার্টস অফ স্পিচ হিসাবে বসে। বাক্যের মধ্যে লাইক হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ হতে পারে। আপনারা যারা পার্টস অফ স্পিচের বেসিক ক্লাসগুলো করে আসেন নাই, তারা এই ধরনের অ্যাডভান্স ক্লাসগুলো কখনো করতে পারবেন না। আপনাদের হচ্ছে এই ধরনের অ্যাডভান্স ক্লাসগুলো করার আগে অবশ্যই আইডেন্টিফিকেশন অফ নাউন, আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, এই ধরনের আইডেন্টিফিকেশনের বেসিক যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো অবশ্যই আপনারা করে আসবেন। আর এই বেসিক ক্লাসগুলো করে আসলে হচ্ছে আপনারা এই ধরনের অ্যাডভান্স ক্লাসগুলো পারবেন। তাহলে আজকে হচ্ছে আমরা লাইকের ব্যবহার নিয়ে আলোচনা করব। আমরা যদি একটু খেয়াল করি, এখানে লাইক বাক্যের মধ্যে নাউন হতে পারে, ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, তারপরে হচ্ছে অন অফ দা মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে গিয়ে প্রেপোজিশন, অর্থাৎ প্রেপোজিশনও বাক্যের মধ্যে লাইক প্রেপোজিশনও হতে পারে। দেখেন, পরীক্ষায় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখা যাচ্ছে যে লাইক বাক্যের মধ্যে প্রেপোজিশন আকারে আসছে, অর্থাৎ প্রশ্নকর্তারা হচ্ছে বলছে যে এইখানে বাক্যের মধ্যে লাইকটা কোন ধরনের পার্সিভ স্পিচ হিসেবে বসছে, অথবা বলছে যে নিচের বাক্যগুলোতে কোথায় লাইক প্রেপোজিশন আকারে আছে খুঁজে বের করো। এই ধরনের করে ঘুরাই পেঁচাই করে হচ্ছে গিয়ে আপনার এক্সাম্পল গুলো পরীক্ষায় আসছে। এখন আপনি যদি লাইকটা যে অ্যাজ এ প্রেপোজিশন হিসেবে বাক্যে বসতে পারে এটা যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে নাম্বারটা হারাই আসবেন। অর্থাৎ এই লাইকের থেকে যে পরীক্ষার প্রশ্নটা আসবে আপনারা এই নাম্বারটা পরীক্ষায় নিতে পারবেন না, অর্থাৎ আপনার নাম্বারটা কারেক্ট করতে পারবেন না। তাই আপনি হচ্ছে গিয়ে লাইক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লাসটা ধৈর্য সহকারে দেখুন। আমরা হচ্ছে গিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি। ওকে, দেখেন, লাইক যখন হচ্ছে গিয়ে প্রেপোজিশন আকারে বসবে তখন হচ্ছে লাইকের মিনিংটা এরকম সিমিলার টু হবে। লাইকের মিনিং এখানে যদি আমরা একটু খেয়াল করি, লাইক অ্যাজ এ প্রেপোজিশন মিনিং হবে কি কি সিমিলার টু। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে গিয়ে চারটা উদাহরণের মাধ্যমে, চারটি এক্সাম্পলের মাধ্যমে হচ্ছে আমরা লাইকের ব্যবহারগুলো আজকে শিখে ফেলবো। তাহলে দেখা যাক এখানে আমাদের কি কি এক্সাম্পল গুলো এখানে আছে। এখানে লেখা আছে যে আমরা চারটি উদাহরণের মাধ্যমে লাইকের ব্যবহারগুলো আজকে শিখবো। ভালো কথা, এখন সেটাও শিখে ফেলবো। প্রথম এক্সাম্পলটা এখানে কি লেখা আছে, উই শ্যাল নট সি হিজ লাইক অ্যাগেইন। তার মানে হচ্ছে এখানে এই এক্সাম্পল এইটা এক নাম্বার এখানে দেয়া আছে। আমরা খেয়াল করব এই বাক্যের মধ্যে লাইক কোন ধরনের পার্টিসিপেন্ট হিসেবে বসছে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে বলবে। তাহলে যদি আমরা এখানে বাক্যটাকে যদি একটু অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো যে এখানে হচ্ছে হিজ একটি ডিটারমিনার এবং হচ্ছে গিয়ে অ্যাগেইন এটা একটা অ্যাডভার্ব। তার মানে আমাদের স্ট্রাকচারটা আমরা পেয়ে গেছি। স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে কি, স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে যদি ডিটারমিনার থাকে, ডিটারমিনারের পরে যদি একটা ওয়ার্ড থাকে, এরপরে যদি অ্যাডভার্ব অথবা প্রেপোজিশন অথবা কনজাংশন অথবা ভার্ব থাকে, তখন এই মাঝখানের শব্দটা হবে গিয়ে কি, নাউন হবে। দেখেন, আইডেন্টিফিকেশন অফ নাউনে অর্থাৎ বাক্যের পার্শ্ববর্তী সম্পর্কিত আমাদের এই চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো আছে ওখানে আমরা আইডেন্টিফিকেশন অফ নাউনের মধ্যে হচ্ছে দেখানোর চেষ্টা করেছি যে বাক্যে আমরা কিভাবে নাউন গুলোকে আইডেন্টিফাই করতে পারবো। আপনি যদি ওই ক্লাসগুলো একটু ভালো করে দেখেন না, এগুলো আপনার জন্য একদম পানির মতো সহজ মনে হবে। কিন্তু আপনি যদি ওগুলো ভালো করে দেখে না আসেন, কিন্তু এগুলো আপনার জন্য অনেকটাই কঠিন মনে হবে। আপনি এগুলো ভুলে যাবেন, মনে রাখতে পারবেন না। এই জন্য এই ক্লাসগুলো দেখার আগে, এই ধরনের গ্রামার গুলো শেখার আগে আপনি অবশ্যই আইডেন্টিফিকেশন অফ পার্সোনালিটিসের যে বেসিক ক্লাসগুলো আছে আপনি এগুলো অবশ্যই দেখে আসবেন। এটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি। ওকে, আমরা হচ্ছে গিয়ে 2 নম্বর এক্সাম্পলটা একটু খেয়াল করব। এখানে দ্বিতীয় নাম্বার এক্সাম্পলটা কি আছে, দ্বিতীয় নাম্বার এক্সাম্পলটা আছে এখানে চিলড্রেন আছে, চিলড্রেন লাইক সুইটস। এটা এটা খুব ইজি আসছে। দেখেন, আপনাদেরকে একটা বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে যে বাক্যের মধ্যে বাক্যের মধ্যে সেন্টেন্সের মধ্যে যদি ভার্ব না থাকে তাহলে ওইটাকে সেন্টেন্স হিসাবে ধরা যাবে না, অর্থাৎ ওইটা সেন্টেন্স হবে না। সেন্টেন্স হতে হলে মূল শর্তে হচ্ছে ওখানে একটা ভার্ব মাস্ট বি থাকতে হবে, কেমন? তাহলে এখানে যদি আমরা এই সেন্টেন্সটাকে যদি অ্যানালাইসিস করি, এখানে চিলড্রেন এটা একটা নাউন, এটা হচ্ছে গিয়ে সাবজেক্ট, তারপর এখানে সুইটস বসছে। তার মানে হচ্ছে এখানে তো ভার্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। এর মানে হচ্ছে এই লাইকটা এখানে বাক্যে ভার্ব হিসাবে বসছে। তবুও যদি আমরা এখানে একটা স্ট্রাকচার খেয়াল করি, স্ট্রাকচারটা কেমন হবে, এইটা হচ্ছে স্ট্রাকচারটা এই ধরনের হবে। এর পরের শব্দটি যদি কাজ করা বুঝায় তাহলে তা
অবশ্যই কি হবে, ভার্ব হবে। ওকে, আমরা হচ্ছে গিয়ে 3 নাম্বার এক্সাম্পলটা খেয়াল করব এখানে। 3 নাম্বার এক্সাম্পলটা হচ্ছে কি, দে আর মেন অফ লাইক বিল্ড। এটা একদমই সহজ। এখানে একটু একটা বিষয় খেয়াল করেন আপনারা, এটা হচ্ছে কি আমরা আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ, আমরা যখন আমাদের বেসিক ক্লাসগুলোতে আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভের ক্লাসটা আপনাদেরকে নিয়েছি, তখন কিন্তু আমরা এখানে অ্যাডজেক্টিভের একদম বিস্তারিত ব্যবহার, অর্থাৎ আপনি বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভটাকে কিভাবে খুঁজে বের করবেন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই আপনারা হচ্ছে গিয়ে ওই আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভের ক্লাসটাও অবশ্যই দেখে আসবেন। ওকে, আমরা হচ্ছে এখানে যদি একটু খেয়াল করি, এখানে বাক্যের লাইকটা হচ্ছে গিয়ে কোন ধরনের পার্সপেক্টিভ হিসেবে বসছে। দেখেন প্রথমে প্রেপোজিশন আছে, ভালো কথা। প্রেপোজিশনের পরে কি আছে, এখানে নাউন আছে। তার মানে কি, তার মানে হচ্ছে প্রেপোজিশনের পরে, প্রেপোজিশন এবং হচ্ছে নাউনের মাঝে, আবারও বলে দিচ্ছি, প্রেপোজিশন এবং হচ্ছে গিয়ে নাউনের মাঝে আমাদেরকে অবশ্যই অবশ্যই অ্যাডজেক্টিভ বসাতে হবে। বুঝতে পেরেছেন? ওকে, এরপর 4 নাম্বার, এই 4 নাম্বার এক্সাম্পলটি, এই 4 নাম্বার স্ট্রাকচারটি পরীক্ষায় সবচেয়ে বেশিবার আসছে। অর্থাৎ লাইক নিয়ে বিগত সালের পরীক্ষাগুলোতে যত প্রশ্ন আসছে, এর মধ্যে 98% প্রশ্ন আসছে কোত্থেকে, প্রেপোজিশন আইডেন্টিফাই থেকে। অর্থাৎ ওরা ওখানে বলছে যে কোন ওই বাক্যের মধ্যে কোথায় প্রেপোজিশন আকারে লাইকটা করছে এটা তুমি খুঁজে বের করো। এখন আপনি যদি খুঁজে বের করতে না জানেন, তখন কিন্তু আপনি পারবেন না। তো আপনার যদি আইডেন্টিফিকেশনে যদি আপনার ভালো স্কিল না থাকে, আপনি কখনোই প্রেপোজিশন আইডেন্টিফাই করতে পারবেন না। কেন পারবেন না? কারণ প্রেপোজিশনের সাথে হচ্ছে গিয়ে কনজাংশনের একটা কম্পিটিশন হয়, তারপরে হচ্ছে আপনার অ্যাডভার্বের একটা কম্পিটিশন হয়। যার কারণে আপনার যদি আইডেন্টিফিকেশন অফ প্রেপোজিশন সম্পর্কে, অ্যাডভার্ব সম্পর্কে, তারপরে হচ্ছে গিয়ে কনজাংশন সম্পর্কে যদি আপনার ভালো একটা আইডিয়া না থাকে, আপনার এই সম্পর্কে যদি ভালো একটা স্কিল না থাকে, আপনি কখনোই প্রেপোজিশন আইডেন্টিফাই করে আসতে পারবেন না। ওকে, আমরা হচ্ছে গিয়ে একটু দেখি বিস্তারিত এখানে একটু আলোচনা করার চেষ্টা করবো। দেখেন এখানে প্রথম এক্সাম্পলটা লেখা আছে, ডোন্ট টক লাইক দ্যাট। ডোন্ট টক লাইক দ্যাট। তো এখানে হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে আরেকটু মনে করিয়ে দিচ্ছি, লাইক যখন মত অর্থ দিবে, মত সিমিলার টু, মত অর্থ দিবে, তখন হচ্ছে গিয়ে লাইকটা প্রেপোজিশন হয়ে যাবে। তার মানে এখানে খুব ইজি ভাবে বোঝা যাচ্ছে যে এখানে লাইকটা প্রেপোজিশন। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল খেয়াল করবো এখানে, হি লুকস লাইক হিজ ফাদার। তার মানে হচ্ছে কি, এখানে খেয়াল করেন এখানে লাইকটা কোন ধরনের পার্সপেক্টিভ হিসেবে বসছে, এইটা আমাদেরকে কিন্তু এখন আইডেন্টিফাই করতে হবে। খেয়াল করেন, এই যে একটা ডিটারমিনার আছে এখানে, এই যে একটা ডিটারমিনার আছে, ডিটারমিনারের পরে কিন্তু এখানে একটা নাউন আছে। বুঝতে পেরেছেন? তার মানে এটা একটা নাউন ফ্রেজ হিসেবে আছে এখানে। আপনাদেরকে কিন্তু অবশ্যই নাউন ফ্রেজ কিভাবে তৈরি হয় এই বিষয়টা আপনারা খুব ভালো করে স্টাডি করবেন। আপনাদের হচ্ছে এটা একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আমি এখানে, আপনারা খুব ভালো করে নাউন ফ্রেজ কিভাবে তৈরি করা হয় এই বিষয়ের উপরে ভালো একটা ধারণা নিয়ে ফেলবেন। আর আপনি যদি নাউন ফ্রেজ কিভাবে তৈরি করা হয় এইটার উপরে যদি আপনি একটু স্কিল ডেভেলপ করেন, তাহলে হচ্ছে কি আইডেন্টিফিকেশন অফ প্রেপোজিশন আপনাকে কেউ ভুল করাতে পারবে না। আপনি অবশ্যই অবশ্যই, কিছু পারেন আর না পারেন, অবশ্যই কি করবেন, আইডেন্টিফিকেশন অফ প্রেপোজিশন আপনি পারবেন। কেমন? ওকে, তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে কি, হিজ হচ্ছে এখানে একটা ডিটারমিনার, এবং হচ্ছে লাইক হচ্ছে এই ফাদার হচ্ছে গিয়ে এখানে একটা নাউন। তার মানে ডিটারমিনার এবং আর নাউন যদি পাশাপাশি থাকে তখন এটা নাউন ফ্রেজ হয়। আর নাউন ফ্রেজের পূর্বে যখন লাইকটা বসবে, অথবা নাউন ফ্রেজের পূর্বে যেটাই বসুক না কেন, সেটা হচ্ছে গিয়ে প্রেপোজিশন হবে। কেমন? তার মানে হচ্ছে এখানে লাইকটি হচ্ছে গিয়ে কি, প্রেপোজিশন। ওকে, তার মানে প্রেপোজিশন, দেখেন এখানে আমরা একটু এখানে যদি একটা স্ট্রাকচার খেয়াল করি, নাউন অথবা নাউন ফ্রেজ প্রনাউনের পূর্বে প্রেপোজিশন বসে। বুঝতে পেরেছেন কি কি বলছি? আবার বলে দিচ্ছি, নাউন অথবা নাউন ফ্রেজ প্রনাউনের অবজেক্টিভ ফর্ম এর পূর্বে প্রেপোজিশন বসবে। আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি আমি, সেটা হচ্ছে যে নাউন প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম এর পূর্বে কোন পার্টিসিপেন্ট বসবে? আপনারা হচ্ছে সেটা কমেন্ট সেকশনে জানান। তাহলে এ হচ্ছে আমাদের লাইকের ব্যবহার। লাইক বাক্যের মধ্যে এই 4 ধরনের স্পিচ হিসেবে বসতে পারে। তো আপনারা হচ্ছে ক্লাসটাকে একটু মনোযোগ সহকারে কয়েকবার দেখার চেষ্টা করবেন। আমরা যদি একটু সামারি করে বলার চেষ্টা করি তাহলে কি হবে, প্রথমে 1 নম্বরের স্ট্রাকচারটা কি হবে? 1 নম্বরের স্ট্রাকচারটা হবে যে এই ধরনের, যে ডিটারমিনারের পরে যদি একটা শব্দ থাকে, এর পরে যদি অ্যাডভার্ব এবং ভার্ব প্রেপোজিশন থাকে, তাহলে ওই শব্দটাকে আপনি, ওই মাঝখানের শব্দটাকে আপনি অবশ্যই অবশ্যই চোখ বন্ধ করে নাউন বলবেন। কেমন?
দ্বিতীয় নাম্বার স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে কি, বাক্য ভার্ব ছাড়া কখনো কি হতে পারবে না, তৈরি হতে পারবে না, অথবা সাবজেক্টের পরে যে শব্দটা থাকবে সেই শব্দটা দ্বারা যদি কাজ করা বোঝায় তখন সেটাকে আপনি অবশ্যই ভার্ব বলবেন। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে গিয়ে আমাদের স্ট্রাকচার। 3 নাম্বার স্ট্রাকচারটা হচ্ছে কি, 3 নাম্বার স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে প্রেপোজিশন এবং নাউনের মাঝে, প্রেপোজিশন এবং নাউনের মাঝে কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে। কেমন, মনে রাখতে হবে। এরপর পরীক্ষায় যেটা সবচেয়ে বেশিবার আসে সেটা হচ্ছে গিয়ে লাইক কখন প্রেপোজিশন হবে, সেটা 4 নাম্বারটা। 4 নাম্বারে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, দেখেন যখন লাইকের অর্থ মত দিবে, মত সিমিলার টু দিবে, তখন আপনি চোখ বন্ধ করে লাইকটাকে আপনি কি করবেন, প্রেপোজিশন হিসেবে আনসার করবেন। তবে আপনাকে আরো অনেক কিছু খেয়াল করতে হবে। অনেক সময় দেখবেন যে মত অর্থ দিচ্ছে কিন্তু আপনি বুঝতেছেন না, কিন্তু আপনি যদি একটু টেকনিক গুলো মনে রাখেন, আপনি আইডেন্টিফিকেশনের যে টেকনিক গুলো আছে এগুলো যদি মনে রাখেন, আপনি খুব সহজেই এটাকে আইডেন্টিফাই করে আসতে পারবেন। কিভাবে আইডেন্টিফাই করবেন, আপনাকে মনে রাখতে হবে নাউন, নাউন ফ্রেজ, প্রনাউনের অবজেক্টিভ ফর্ম এর পূর্বে যে শব্দটা, যে লাইকটা বসবে, ওই লাইকটি, ওই শব্দটি অবশ্যই অবশ্যই প্রেপোজিশন হবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে গিয়ে লাইকের ক্লাস, আশা করি আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমরা এখন হচ্ছে গিয়ে লাইক বিগত সালের পরীক্ষাগুলোতে কিছু প্রশ্ন আসছে লাইক নিয়ে, আমরা প্রশ্নগুলো একটু সমাধান করার চেষ্টা করবো এবং বিস্তারিত একটু ব্যাখ্যা সহ আলোচনা করার চেষ্টা করবো প্রশ্নগুলো। তাহলে দেখি একটু এখানে কি লেখা আছে। ওকে, এখানে দেখা যাচ্ছে যে প্রথমে আমাদেরকে এখানে বলছে কি, দে আর, আচ্ছা ওকে, এটা আমরা উপরেই করে আসছি, মানে হচ্ছে এই বাক্যের মধ্যে লাইকটাকে কোন পার্টস অফ স্পিচ হিসাবে ধরছে এটা আমাদেরকে এখানে আইডেন্টিফাই করে দিতে বলছে। প্রেপোজিশন এবং নাউনের মাঝের শব্দটা অবশ্যই অ্যাডজেক্টিভ হয়, আপনারা এটা মনে রাখবেন, অবশ্যই মনে রাখবেন এটা। এখানে আপনাদেরকে আরেকটা বিষয় আমি বলে দিচ্ছি, দেখেন এন্ড দ্বারা যখন দুইটা শব্দ যুক্ত হবে, এন্ড দ্বারা, তখন দুইটা কিন্তু একই ধরনের পার্টস অফ স্পিচ হবে। বুঝতে পেরেছেন? এই দিকেটা যদি নাউন হয় তাহলে ওইটাও নাউন হবে, এটা যদি অ্যাডজেক্টিভ হয় ওইটাও অ্যাডজেক্টিভ হবে, এটা ভার্ব হলে ওইটাও ভার্ব হবে। তার মানে এন্ড সমজাতীয় পার্টস অফ স্পিচ গুলোকে সবসময় যুক্ত করে। বুঝতে পেরেছেন? ওকে, তার মানে হচ্ছে প্রথমে 1 নাম্বারে এক্সাম্পলের মধ্যে, 1 নাম্বার উদাহরণের মধ্যে এখানে লাইকটা হচ্ছে গিয়ে এখানে অ্যাডজেক্টিভ। কেমন, এরপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 2য় নাম্বার এক্সাম্পল, খেয়াল কর। এখানে ওরা বলছে যে নিচের কোন সেন্টেন্স গুলোর মধ্যে লাইকটাকে প্রেপোজিশন হিসাবে ব্যবহার করা হয়েছে এটা খুঁজে বের করো। তাহলে আমরা একটু খুঁজে বের করবো এখন। আমরা যদি একটু খুঁজে বের করি, আমরা কিছু প্রশ্নের অপশন গুলোকে একটু অ্যানালাইসিস করব এখন। আমরা যদি প্রশ্নের অপশন গুলোকে অ্যানালাইসিস করি, তাহলে আমরা হচ্ছে কি খুব ইজি ভাবে বুঝে ফেলবো যে কোথায় লাইকটাকে প্রেপোজিশন আকারে ব্যবহার করা হয়েছে। তাহলে একটু দেখা যাক। প্রথমে হচ্ছে গিয়ে লাইক, হি লাইকস টু ইট ফিশ, তার মানে হচ্ছে লাইকটা এখানে ভার্ব আকারে আছে, কারণ এখানে টু ইট, এখানে এটা হচ্ছে ইনফিনিটিভ, ফিশ এটা হচ্ছে একটি নাউন। তার মানে প্রথম এ নাম্বার অপশনের মধ্যে লাইকটা হচ্ছে ভার্ব। তার এখানে হি লাইকস টু ইট ফিশ, তার মানে এই বাক্যে লাইকটা হচ্ছে গিয়ে কি, ভার্ব। ওকে, নো প্রবলেম। আমরা 2য় নাম্বার এক্সাম্পলটা একটু খেয়াল করি। এই যে এখানে অপশনটা, 2য় নাম্বার অপশনে হি ক্লেইম দা ট্রি, ওকে, এখানে আমরা পেয়ে গেছি। দেখেন ডিটারমিনারের পরে যদি নাউন থাকে, ডিটারমিনারের পরে যদি নাউন থাকে, তাহলে এর পূর্বের শব্দটা প্রেপোজিশন হয়। কারণ আপনাদেরকে আগে বলে আসছি আমি যে নাউন ফ্রেজের পূর্বে, আবার বলে দিচ্ছি, নাউন ফ্রেজের পূর্বে যে লাইকটা বসবে ওই লাইকটাকে আপনি চোখ বন্ধ করে প্রেপোজিশন আনসার করে আসবেন। তার মানে অপশন বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। ওকে, আপনারা হচ্ছে এখানে অপশন সি টার মধ্যে লাইকটা কোন ধরনের পার্টস অফ স্পিচ হিসেবে বসছে আপনারা হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে জানান। কেমন? ওকে, হচ্ছে আমরা এরপরে 3 নাম্বার উদাহরণটা খেয়াল করব। এখানে হিজ ভেরি লাইক হিজ ফাদার, দেখেন মত বোঝাচ্ছে এখানে লাইক, তার মানে এটা আপনারা খুব ইজি ভাবে পারবেন, এখানে এটাকে প্রেপোজিশন হিসেবে নেওয়া হয়েছে। আচ্ছা, এখানে আমরা একটা স্ট্রাকচার খেয়াল করব। দেখেন এখানে হিজ ডিটারমিনার, তারপরে হচ্ছে এখানে ফাদার, এটা হচ্ছে গিয়ে কি, নাউন, তার মানে এটা হচ্ছে একটি নাউন ফ্রেজ। আর আপনাদেরকে আমি আগেও বলে আসছি যে নাউন ফ্রেজের পূর্বে যে লাইকটা আসবে সেই লাইকটা অবশ্যই অবশ্যই প্রেপোজিশন হবে। বুঝতে পেরেছেন? ওকে, এরপর হচ্ছে আমরা 4 নাম্বার এবং সর্বশেষ উদাহরণটি খেয়াল করব। মাই সিস্টার ইজ লাইক মাই মাদার, দেখেন মত প্রকাশ করতেছে, মতর মতো যদি হয়, অর্থাৎ লাইক যদি
মত অর্থ দেয়, সিমিলার টু অর্থ দেয়, তখন লাইকটাকে আমরা কি করব, প্রেপজিশন হিসাবে আনসার নিব। তবে এখানে কিন্তু স্ট্রাকচার চলে আসছে, দেখেন এই মাই হচ্ছে একটা ডিটারমিনার, আর ডিটারমিনারের পরে এখানে হচ্ছে একটা কি আছে, নাউন আছে, তার মানে একটা নাউন ফ্রেজ তৈরি হয়েছে। আর নাউন ফ্রেজের পূর্বে যখন লাইক থাকবে, নাউন ফ্রেজের পূর্বে যখন বার্ব থাকবে, নাউন ফ্রেজের পূর্বে যেটাই থাকুক না কেন সেটাই হচ্ছে গিয়ে কিন্তু প্রেপজিশন আকারে বসে। বুঝতে পেরেছেন আমার কথা? 4 নাম্বার আনসার হবে যে প্রেপজিশন। তাহলে বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের প্রেপজিশনে এই লাইকের ব্যবহার। লাইক সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আর হচ্ছে গিয়ে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে বলি, আপনারা এই ধরনের ক্লাসগুলো করার আগে সেম ওয়ার্ড ইউজ অ্যাজ এ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এই ক্লাসগুলো করার আগে আপনারা অবশ্যই অবশ্যই আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের ক্লাসগুলো আপনারা করে আসবেন। যদি আপনারা ওই ক্লাসগুলো করে আসেন তাহলে হচ্ছে গিয়ে আপনারা এই ক্লাসগুলো খুব ইজি করে পারবেন। দেখেন এগুলো কিন্তু ও আসমান থেকে আসতেছে না, ওই আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে কিন্তু এগুলোর ব্যবহারগুলো আসতেছে। তো আপনারা যদি ওই ক্লাসগুলো ভালো করে দেখে আসেন, আপনার জন্য তো এই ক্লাসগুলো কঠিন হওয়ার কথা না। যারা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের ক্লাস ভালো করে পারে না, তারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় 4 থেকে 5টা নাম্বার ছেড়ে দিয়ে আসে। কারণ এক একটা টপিকস এক একটা আইটেমের সাথে জড়িত, এক একটা টপিকস এক একটা টপিকস এর সাথে জড়িত। তুমি যদি এক জায়গায় তুমি যদি ভালো করে না পারো, তুমি আরেক জায়গায় কিন্তু ভালো করে পারবে না। তোমার এখানে ঘাটতি থাকবে, তুমি ভুল করে রেখে আসবা হচ্ছে গিয়ে পরীক্ষাগুলোতে। আর কম্পিটিটিভ এক্সাম গুলোতে তুমি যদি 1 নাম্বার কম পাও, দেখবা যে 2, 3, 4 হাজার, 50, 60 হাজার স্টুডেন্টের পিছনে পড়ে গেছো। তার মানে হিসেব করে দেখেছো, তুমি যদি 3টা ভুল করে আসো তাহলে কতটুকু পিছনে পড়ে যাবে। এই জন্য যেটা করতে হবে, যেটাই পড়বে খুব ভালো করে পড়বে যেন পরীক্ষায় আনসার করে আসতে পারো। আর তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখতেছে তারা হচ্ছে গিয়ে ফেসবুকটাকে ফলো করবে, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবে। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকো ইনশাল্লাহ। আমাদের পরবর্তী কোনো এক ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।